আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। টেস্ট পেপার সলভিং বায়োলজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা বোটানির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার অণুজীব নিয়ে আলোচনা করব। সো এই অধ্যায়ে আমরা ৫টা সিকিউ নিয়ে আলোচনা করব আজকে। যে সিকিউগুলা পড়লে আশা করি এই অধ্যায়ের বেশিরভাগ আম পড়া তোমাদের কাভার হয়ে যাবে। ওকে? তো ফার্স্টেই আমি তোমাদেরকে কিছু আ ইম্পোর্টেন্ট টপিক দেখাতে চাই এই অধ্যায় থেকে। যদিও এই অধ্যায়টা অনেক বড়, অনেক, অনেক ইম্পোর্টেন্ট টপিক আছে। এর মধ্যে অল্প কয়েকটা টপিক আমি তোমাদের জন্য সিলেক্ট করে দিই। সেটা হচ্ছে, তুমি যদি ভাইরাস থেকে বলো, ভাইরাসে আসলে ইম্পোর্টেন্ট টপিকগুলা কি, কি? ভাইরাসের যে ইম্পোর্টেন্ট টপিক যেখান থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে টিটুফাস ভাইরাসের গঠনটা আসে। টিটুফাস ভাইরাসের গঠনটা আসে। এছাড়া লাইটিক চক্র, এটা পড়তে হবে ভাইরাস থেকে। ওকে? এছাড়া ভাইরাসের যে অর্থনৈতিক গুরুত্ব, ঠিক আছে? ভাইরাসের উপকারিতা, অপকারিতা, ভাইরাস কি রোগ সৃষ্টি করে, এই টাইপের বিষয়গুলো পড়তে হবে। ওকে? মেইনলি এই ২ টা টপিকের নামই বলব যেখান থেকে প্রশ্ন হয়। এরপরে আমি যদি আসি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়া থেকে যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন। এছাড়া ব্যাকটেরিয়ার যে অর্থনৈতিক গুরুত্ব, সেই গুরুত্ব থেকে প্রশ্ন হবে। যেমন কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার উপকারিতা কি, শিল্পক্ষেত্রে কি, চিকিৎসা ক্ষেত্রে উপকারিতা কি, এই টাইপের বিষয়গুলা ব্যাকটেরিয়া থেকে কিন্তু প্রশ্ন করে। এবং ম্যালেরিয়া থেকে যদি আমি বলি, ম্যালেরিয়া থেকে ম্যালেরিয়া থেকে একটা টপিকের নাম বললে সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি আর হেপাটিক সাইজোগনি। ঠিক আছে? এই ২টা ভালো করে পড়তে হবে। তাহলে চিত্রটা পড়তে হবে। ম্যালেরিয়া থেকে যা কিছু আছে সবকিছুর চিত্রটা একটু ভালো করে পড়বা। এছাড়া যে সাইজোগনিগুলো আছে, এরিথ্রো মানে এরিথ্রোসাইটিক সাইজোগনি আর হেপাটিক সাইজোগনি, এই ২টা পড়বা। এর সাথে যদি মশকির জীবনচক্রে যে চিত্রটা যদি শিখে নিতে পারো, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট হবে। ওকে? তাহলে আসো আমরা সিকিউ সলভিংটা শুরু করি। তার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই। সেটা হচ্ছে, আমি সিকিউ এর যে প্রশ্নর অ্যান্সার গুলা আগে থেকে লিখে রেখেছি যাতে সময়টা কম লাগে পড়ানোর। কারণ আমাদের আম এই ক্লাসটা অনেক বড় হলে ক্লাসটা অনেক বোরিং লাগবে। আমি যদি সবকিছু লিখে দিই ক্লাসের মধ্যে, তো এর আগে তো এই টপিকগুলা পড়ছো অলরেডি ক্লাসে, তাই না? তো এই কোয়েশ্চেন সলভিং এর সময় যদি আমি সবকিছুই লিখতে যাই, অনেক সময় লাগবে, ক্লাসটাও অনেক বোরিং হয়ে যাবে, আমি বোঝানোর সময়টা কম পাবো। এই কারণে আগে থেকে সবকিছু লেখা আছে যাতে বোঝানোর সময়টা একটু বেশি পাওয়া যায়। ওকে? তাহলে আসো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম যে প্রশ্নটা, উদ্দীপকটা ফার্স্টে পড়ো। মিস্টার রহিম পেঁপের রিং স্পট এবং মিস্টার করিম ধানের ব্লাইট রোগ নিয়ে গবেষণা করেন। ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নটা কি বলছে ভাইয়া? প্রথম প্রশ্নটা বলছে এক্স ফ্লাজেলেশন কি? তো তোমরা মশকির দেহে জীবন চক্রটা যখন পড়বা, অর্থাৎ যৌন জননটা যখন পড়বা, যৌন জননের ফার্স্ট ধাপটা কি ছিল ভাইয়া? যৌন জননের একদম প্রথমের যে ধাপটা সেটা হচ্ছে উম কি বলে? সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস, তাই না? একদম ফার্স্ট ধাপটা কি ছিল? ফার্স্ট ধাপটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটো গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিস মানে কি? সিস মানে তো প্রক্রিয়া, জেনেসিস মানে তৈরির প্রক্রিয়া, গ্যামেটোজেনেসিস মানে গ্যামেট তৈরির প্রক্রিয়া। তাহলে গ্যামেট কয় ধরনের হতে পারে? এটা হতে পারে শুক্রাণু অথবা ডিম্বাণু। এখন শুক্রাণু তৈরির যে প্রক্রিয়া সেটাকে আবার বলা হয় স্পারমাটোজেনেসিস। জেনেসিস মানে তৈরির প্রক্রিয়া, স্পার্ম মানে হচ্ছে শুক্রাণু, শুক্রাণু তৈরির প্রক্রিয়া। তো এই শুক্রাণু তৈরির প্রক্রিয়াটা, শুক্রাণুটা আসলে কিভাবে তৈরি হয় দেখো, মাইক্রোগ্যামেটোসাইট, এটা হচ্ছে একটা মাইক্রোগ্যামেটোসাইট। এই মাইক্রোগ্যামেটোসাইটে কিছু পরিমাণ ফ্লাজেলা তৈরি হয়। ওকে? এই মাইক্রোগ্যামেটোসাইট গুলোতে এই যে ফ্লাজেলা সৃষ্টি হয়, এই যে এগুলো হচ্ছে ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলাটা এরপরে আলাদা হয়ে যাবে জাস্ট এইখান থেকে। ঠিক আছে? তাহলে এখানে বেশ কয়েকটা ফ্লাজেলা ছিল। এই ফ্লাজেলাগুলো জাস্ট আলাদা হয়ে গেল। তাহলে ফ্লাজেলা আলাদা হওয়ার এই প্রসেসটাকে বলা হচ্ছে এক্সফ্লাজেলেশন এবং এটাই হচ্ছে সেই শুক্রাণু। তাহলে এই যে শুক্রাণু তৈরি হচ্ছে, ফ্লাজেলাটা আলাদা হয়ে এখানে কি তৈরি হলো? শুক্রাণু। এবং এই প্রসেসটার নাম হচ্ছে এক্সফ্লাজেলেশন। তাহলে এক্সফ্লাজেলেশনের সংজ্ঞাটা কি? যে বিশেষ স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় মশকির ক্রপের ভেতরে
ম্যালেরিয়া পরজীবীর মাইক্রোগ্যামেটোসাইট দশা থেকে মাইক্রোগ্যামেট বা শুক্রাণু উৎপন্ন হয়, সেটা হচ্ছে এক্সফ্লাজেলেশন। তাহলে এক্সফ্লাজেলেশন কি? মাইক্রোগ্যামেট থেকে মাইক্রোগ্যামেটোসাইট থেকে মাইক্রোগ্যামেট বা শুক্রাণু তৈরির প্রসেসটা হচ্ছে এক্সফ্লাজেলেশন, মনে রাখো। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা কি বলছে? এখানে বলছে যে উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় অণুজীবটি খাদ্য এবং জমির উর্বরতা বিনষ্ট করে। তাহলে এখানে ধান গাছের ব্লাইট রোগের কথা বলা হয়েছে, তাই না ভাইয়া? তো ধান গাছের ব্লাইট রোগ, এই জীবাণুটা আসলে কি? জীবাণুটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তাহলে ধান গাছের ব্লাইট রোগ এটা কোন জীবাণু দ্বারা হয়? এটা হয় ব্যাকটেরিয়া দ্বারা। এটা হয় ব্যাকটেরিয়া দ্বারা। এটা হয় ভাইয়া ব্যাকটেরিয়া দ্বারা। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়ার খাদ্য এবং জমির উর্বরতা বিনষ্ট করে, এটা ব্যাখ্যা করতে বলছে। তো টাটকা যে খাদ্য আমরা খাই, সেই খাদ্যটা কিছুক্ষণ রেখে দিলে কিন্তু সেটা বিষাক্ত হয়ে যায় বা সেটা পচে যায়, তাই না? তো এই যে পচে যাচ্ছে খাদ্যটা, এটা নিশ্চয়ই অপকারিতা একটা। আমার টাটকা খাদ্য আমি রেখে দিলাম, টাটকা খাদ্য কিছুক্ষণ পরে পচে যাচ্ছে, এটি কি অপকারিতা না? তো এই বিষয়টা ঘটে বা খাবারটা পচে যাওয়া, এই বিষয়টা ঘটে কেন ভাইয়া? কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে এই জিনিসটা ঘটে। তো একটা ব্যাকটেরিয়া আছে যার নাম হচ্ছে, দেখো, একটা ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। ওকে, ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। সে টাটকা খাদ্যবস্তুর উপর ক্রিয়া করে এবং বোটুলিন নামক একটা বিষাক্ত পদার্থ তৈরি করে। তাহলে এই ব্যাকটেরিয়াটা কি করে বলতো? বোটুলিন তৈরি করে। বোটুলিন নামক একটা বিষাক্ত পদার্থ তৈরি করে। এটা কি একটা বিষাক্ত পদার্থ? এই বিষাক্ত পদার্থ যখন খাদ্যের সাথে মিশ্রিত হয়, তখন কি খাদ্যটাও বিষাক্ত হয়ে যায়। ঠিক আছে, তো এই খাবারটা, এই যে এই বিষয়টা, এই এই যে এই ব্যাকটেরিয়াটা তাহলে কি করতেছে? বোটুলিন নামক একটা বিষাক্ত পদার্থ তৈরি করতেছে। এই খাবারটা খাইলে মানুষের মৃত্যু হতে পারে, এই বিষয়টাকে বলা হচ্ছে বোটুলিজম। আচ্ছা, তাহলে এছাড়া আরো কিছু ব্যাকটেরিয়া আছে। তাহলে এই ব্যাকটেরিয়াটা কি করতেছে? বোটুলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করতেছে। এছাড়া আরো কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন স্টাফাইলোকক্কাস, সিউডোমোনাস, ব্যাসিলাস। এই গণভুক্ত প্রজাতিগুলাও খাদ্যের বিষক্রিয়া সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে কয়েকটা প্রজাতি আমরা জানলাম। ফার্স্টে হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, এরপরে স্টাফাইলোকক্কাস, সিউডোমোনাস, আরেকটা হচ্ছে ব্যাসিলাস গণভুক্ত কিছু প্রজাতি খাদ্যের পচন সৃষ্টি করে। ঠিক আছে, এবং দ্বিতীয় যে অপকারিতা, সেটা হচ্ছে জমির উর্বরতা বিনষ্ট করে, এই বিষয়টা কথা বলা হয়েছে। তো জমি উর্বর হয় কিভাবে সেটা আমাদের বুঝতে হবে। জমির মাটিতে নাইট্রিফিকেশন ঘটে। নাইট্রিফিকেশন মানে হচ্ছে নাইট্রেট আয়ন তৈরির যে প্রসেসটা, সেটা হচ্ছে নাইট্রিফিকেশন। ঠিক আছে, নাইট্রিফিকেশন আলাদাভাবে আলোচনা করা যায়। নাইট্রিফিকেশন মানে কি সেটা হয়তো বা তোমরা জানো। দেখো, নাইট্রিফিকেশন মানে হচ্ছে এই যে অ্যামোনিয়া, NH3, অ্যামোনিয়াকে ফার্স্টে NO2 মাইনাসে পরিণত করা হয়, এরপরে NO3 মাইনাসে পরিণত করা হয়। তাহলে এই যে এই জিনিসটা মাটির উর্বরতা বৃদ্ধি করে। নাইট্রেট এটা মাটির উর্বরতা বৃদ্ধি করে। এখন কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন আমি যদি একটা ব্যাকটেরিয়ার নাম বলি, এখানে লেখা আছে, দেখো ভাইয়া, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ব্যাসিলাস ডি নাইট্রিফিক্যান্স। তাহলে নামের মধ্যে আছে, দেখো, ডি। এই ডি কথাটার অর্থ ভাইয়া, ডি কথাটার অর্থ হচ্ছে ডিলিট। ডি কথাটার অর্থ হচ্ছে ডিলিট। তাহলে ডি মানে হচ্ছে ডিলিট এবং নাইট্রিফিক্যান্স মানে বোঝা যাচ্ছে নাইট্রেট, যে মাটির ভেতরে যে নাইট্রেট আয়নটা, সেটা কি করা হয়? সেটা হচ্ছে ডিলিট করা হয়। ঠিক আছে, বা যে ব্যাকটেরিয়া নাইট্রোজেন ডিলিট করে সেটা হচ্ছে ডিনাইট্রিফিক্যান্স। তাহলে এই ব্যাকটেরিয়াটা যার নাম হচ্ছে ব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স, সে কি করে? সে হচ্ছে মাটির ভেতরে যে নাইট্রোজেনটা সেটা ডিলিট করে ফেলে। তাহলে মাটির গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনটা এবার ডিলিট হয়ে যাচ্ছে, তার মানে কি মাটির উর্বরতা হ্রাস পাবে এবং ফলনটাও হ্রাস পাবে। উর্বরতার সাথে সাথে ফলনটাও হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে দেখো, মাটির উর্বরতা বিনষ্টকরণ কিভাবে হয়?
নাইট্রেট জাতীয় উপাদান মাটির উর্বরতা বৃদ্ধি করে, কিন্তু ব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স সে কি করে, নাইট্রেটটা ধ্বংস করে ফেলে। যেহেতু নাইট্রেটটা ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে মাটির উর্বরতা হ্রাস পাবে এবং মাটিতে ফলন কম হবে। এই কথাটা মনে রাখতে হবে। ওকে, তাহলে এরপরে ঘ নাম্বার প্রশ্নে এখন যাই। উদ্দীপকে উল্লিখিত প্রথম রোগ সৃষ্টিকারী এজেন্ট মানব কল্যাণে কি ভূমিকা রাখে? দেখো তাহলে প্রথম রোগটা কি? প্রথম রোগটা হচ্ছে পেপের রিং স্পট রোগ। আর পেপের রিং স্পট রোগ এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, তার মানে কি ভাইরাস দ্বারা হয়। তাহলে এইখানে প্রথম রোগ সৃষ্টিকারী এজেন্ট, এই এজেন্ট বলতে কাকে বোঝানো হচ্ছে ভাইয়া? এজেন্ট বলতে বোঝানো হচ্ছে ভাইরাসকে। তাহলে ভাইরাস মানব জীবনে বা মানব কল্যাণে কি কি ভূমিকা রাখে সেটাই ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখো কি কি ভূমিকা রাখে এখানে একটু দেখো। সো এটা কি করে, প্রতিষেধক টিকা হিসেবে ভাইরাসটা ব্যবহার করা যায়, ঠিক আছে, বা ভাইরাস থেকে প্রতিষেধক টিকা তৈরি করা যায়। তাহলে কি কি প্রতিষেধক টিকা তৈরি করা হয়? এটা এভাবে পড়তে পারো, এভাবে পড়তে পারো, জনে 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 পাশে বসে পাশে বসে পোলিও টিকা খাওয়ায়। জনে জনে পাশে বসে পোলিও টিকা টিকা খাওয়াই। এই ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো। সো জনে মান হচ্ছে জলাতঙ্ক, জনে মান হচ্ছে জলাতঙ্ক, পরের জতে মনে রাখো জন্ডিস, জন্ডিস, পাশেতে মনে রাখো প্লেগ, প্লেগ, বসেতে বসন্ত, বসন্ত, এবং এই পোলিও, পোলিও। এই কয়টা রোগের টিকা তৈরি করা হয় কোথা থেকে? ভাইরাস থেকে। তাহলে এই রোগগুলোর টিকা তৈরি করা যায়। এরপরে দেখো ঔষধ। তাহলে ঔষধ কিভাবে মনে রাখবা আমি একটু তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই ঔষধ খাও, যে সিরাপগুলো কিভাবে খাও? নিশ্চয়ই চামচে করে খাও। কিন্তু তোমরা কি প্লেটে করে কখনো খাইছো? প্লেটে করে, প্লেটে একটু ওষুধ নিয়ে সেটা কি কখনো খাইছো? যদি না খেয়ে থাকো একটু খেয়ে দেখবা কেমন লাগে। সো ঔষধ হিসেবে কিভাবে বলো? এভাবে মনে রাখো ভাইয়া, প্লেটে করে। কিভাবে ভাইয়া? প্লেটে করে ঔষধ তৈরি করা হয়, এভাবে পড়তে পারো। তাহলে প্লেটে করে মানে কি? এখানে প্লেতে মনে রাখো প্লেগ, প্লেতে মনে রাখো প্লেগ, টতে টাইফয়েড, টাইফয়েড, এরপরে করেতে কলেরা, কলেরা, এবং রতে রক্ত আমাশয়, রক্ত আমাশয়, রক্ত আমাশয়। ঠিক আছে, তাহলে এই রোগগুলার ঔষধ তৈরি করা হয় ভাইরাস থেকে। এরপরে দেখো পতঙ্গনাশক হিসেবে, তাহলে পতঙ্গনাশক হিসেবে যে ভাইরাসটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এনপিভি, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস। ওকে, তাহলে কোন ভাইরাসটা পতঙ্গনাশক হিসেবে কাজ করে বা পতঙ্গ হ্রাস করে বা পতঙ্গ ধ্বংস করে? কোন ভাইরাসটা? সেটা হচ্ছে এনপিভি, অর্থাৎ নিউক্লিয়ার, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস, পলিহাইড্রোসিস, হাইড্রোসিস ভাইরাস, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস। ওকে, ফুলের সৌন্দর্য বৃদ্ধিতে একটা ফুল আছে যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান টিউলিপ ফুল। ওকে, ফুলটার নাম কি ভাইয়া? ইন্ডিয়ান, ইন্ডিয়ান টিউলিপ ফুল, টিউলিপ ফুল। এই ইন্ডিয়ান টিউলিপ ফুল এটার কালার হচ্ছে লাল, লাল টিউলিপ ফুল। এই ফুলে যদি ভাইরাস আক্রমণ করে, ভাইরাস আক্রমণ করলে এই ফুলে সাদা ছোপ ছোপ কিছু দাগ পড়ে। তাহলে দেখো লালের মধ্যে সাদা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, ঠিক আছে। তাহলে এই যে লালের মধ্যে যে সাদা ছোপ ছোপ দাগ পড়লো, এই বিষয়টাকে এখন বলা হচ্ছে ব্রোকেন টিউলিপ। কি বলা হয় ভাইয়া? ব্রোকেন টিউলিপ। তাহলে ফুলের সৌন্দর্য তো বৃদ্ধি পাচ্ছেই এবং এর সাথে ফুলের মূল্যটাও বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ভাইরাসের উপকারিতা। তাহলে ইন্ডিয়ান টিউলিপ ফুল, এখানে ভাইরাসের আক্রমণে কি হয়? সাদা ছোপ ছোপ দাগ পড়ে। এই দাগের ফলে, এই দাগটাকে বলা হচ্ছে ব্রোকেন টিউলিপ, এবং এর ফলে ফুলের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাচ্ছে, ফুলের মূল্যটাও বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ফুলের সৌন্দর্য বৃদ্ধিতে এইভাবে কাজ করে ভাইরাস। এরপরে দেখো খরগোশ নিধনে একটা ভাইরাস আছে যার নাম হচ্ছে মিক্সো ভাইরাস, মিক্সো ভাইরাস। এই ভাইরাসটা খরগোশ নিধনে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে 5টা পয়েন্ট আমি লিখছি, এগুলো যদি একটু বিস্তারিত বাড়ানো যায়, যেমন এখানে কয়েকটা আমি কথা বলছি টিউলিপ ফুল সম্পর্কে, ব্রোকেন টিউলিপ কি সেটাও আমি বলছি। তাহলে এই কথাগুলো যদি লিখতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি এইখানে
সব মানে সম্পূর্ণ মার্কটা পাবে। এছাড়া ভাইরাস আরো কয়েকটা জায়গাতে কাজে লাগে, আরো কয়েকটা জায়গায় উপকার করে। যেমন আমি আরো কয়েকটা কথা লিখে রাখছি দেখো। এখানে ভাইরাসটা কি করে? জিনতত্ত্ব ও আণবিক জীববিদ্যায়। তাহলে আণবিক জীববিদ্যা মানে কি? ভাইরাস তো অনেক ছোট আকারে, তাই না? তাহলে আণবিক জীববিদ্যায় এবং জিনতত্ত্বে এই ভাইরাসটার গুরুত্ব আছে। ঠিক আছে? যেমন ভাইরাস বাহক হিসেবে কাজ করে। ভাইরাস ডিএনএর বাহক হিসেবে কাজ করে বা ভেক্টর হিসেবে কাজ করে। এরপরে দেখো ভাইরাস কি করে? ব্যাকটেরিওফাজ হিসেবে ব্যবহৃত হয় ভাইরাস। তাহলে আমাদের চারপাশে যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আছে, ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে আমাদের মেরে ফেলতে হবে। তাহলে ফাজ ভাইরাসের কাজ কি? ফাজ ভাইরাসের কাজ হচ্ছে কোনো কিছু ধ্বংস করা। তাহলে ব্যাকটেরিওফাজের কাজ কি? ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এই ফাজ ভাইরাস। তাহলে ফাজ ভাইরাসের মাধ্যমে আমাদের চারপাশে যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে ধ্বংস করা যায়। তাহলে ব্যাকটেরিওফাজ হিসেবে এটা ব্যবহৃত হচ্ছে। এরপরে দেখো বিবর্তন সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রমাণে ভাইরাসটা ব্যবহৃত হয়। শুধু পয়েন্টগুলো জানো তাইলেই হবে। এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ভাইরাস ব্যবহৃত হয়। তাহলে এগুলো জাস্ট নামগুলো জানলেই এনাফ। প্রথম পাঁচটা একটু বিস্তারিত লিখবা, পরের যে ইয়েগুলা জাস্ট 6, 7, 8, 9 এভাবে পয়েন্ট আকারে লিখবা কোন কোন কাজে লাগে। ওকে, আচ্ছা পরের প্রশ্নটা দেখো ভাইয়া। পরের একদম সৃজনশীলটাতে চলে যাই। পরের সৃজনশীলটাতে কি বলছে? এখানে দুইটা অণুজীব দেওয়া আছে, একটা অণুজীব কে আরেকটা হচ্ছে এল। তাহলে একটা হচ্ছে আদিকোষী অণুজীব কে হচ্ছে আদিকোষী, মানুষে কলেরা রোগ সৃষ্টি করে। তাহলে আমরা এইখান থেকে বুঝতে পারতেছি মানুষে কলেরা রোগ সৃষ্টি করে এবং আদিকোষী সেটা কি? সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। আচ্ছা এরপরে আসো, এই এলটা আসলে কি? এলটা হচ্ছে অকোষীয় এবং এটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তাহলে অকোষীয় জীবটা কোনটা? জীব তো বলা যায় না, জীব এবং জড় সেতু বন্ধন। তাহলে অকোষীয় কোনটা? অকোষীয় হচ্ছে ভাইরাস। তাহলে এটাকে বোঝানো হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে ভাইরাস। ভাইরাস এবং ভাইরাস লাইটিক চক্রের মাধ্যমে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। সো এখানে দেখো প্রথম প্রশ্নটা বলছে সিগনেট রিং কি? নামের মধ্যে আছে রিং। তাহলে সিগনেট রিং প্রথম কথা হচ্ছে এটা ম্যালেরিয়া জীবাণুর একটা দশা। কোন দশা? নামের মধ্যে দেওয়া আছে রিং। তাহলে রিং এর মতো যে দশাটা, যে দশায় নিউক্লিয়াসটা সাইডে চলে যায়, সাইটোপ্লাজমটাও সাইডে চলে যায় এবং মাঝখানে একটা খাদ্য গহ্বর সৃষ্টি হয়। ফলে জিনিসটা দেখতে একটা রিংয়ের মতো লাগে এবং শুধু রিং না, পাথর বসানো একটা রিংয়ের মতো লাগে। সেই দশাটাকে বলা হচ্ছে সিগনেট রিং। কিভাবে লিখবো দেখো? ম্যালেরিয়া পরজীবীর পাথর বসানো আংটির মতো গঠনই হচ্ছে সিগনেট রিং। তাহলে রিং মানে তো আংটি, তাহলে পাথর বসানো আংটির মতো যে গঠনটা, এই যে এটা হচ্ছে খাদ্য গহ্বর এবং নিউক্লিয়াসটা কোথায় আছে? এই যে এখানে। তাহলে দেখতে কিসের মতো মনে হচ্ছে? মনে হচ্ছে না যে এটা একটা রিং এবং এইখানে একটা ডায়মন্ডের পাথর বসানো আছে? সো এটা হচ্ছে সিগনেট রিং। ওকে, পরের খ নাম্বার প্রশ্নটা দেখো। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে দুটি পোষকের প্রয়োজন হয় কেন? দুটি পোষকের প্রয়োজন হয় কেন? এর কারণ হচ্ছে দেখো, ম্যালেরিয়া যে পরজীবীটা, ম্যালেরিয়া পরজীবীটা সে ফার্স্টে না, মশকিকে আক্রমণ করে এবং মানুষকে আক্রমণ করে। ঠিক আছে, দুইটা জীবের উপর নির্ভরশীল এই ম্যালেরিয়া পরজীবী। সো একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে মানুষের উপর সে প্রভাব বিস্তার করে বা আক্রমণ করে, এবং আরো একটা প্রাণীকে আক্রমণ করে, সেটা হচ্ছে মশকি। তো ম্যালেরিয়া জীবাণুটা মানুষে করে অযৌন জনন। কোন জননটা করে? মানুষে করে অযৌন জনন। এবং মশকিতে যাওয়ার পরে সে ফার্স্টে যৌন জনন করে এবং তারপরে করে আবার অযৌন জনন। ঠিক আছে, তাহলে মশকিতে দুইটাই হয়, যৌন জননটাও হয়, অযৌন জননটাও হয়। তাহলে দেখো এই জীবাণুটা একটা মাত্র জীবে কিন্তু দুই জননই করতেছে না, যৌন জনন অযৌন জনন দুইটা আলাদা জীবে করে। বুঝছো? এই কারণে এই যে যৌন জনন অযৌন জনন দুইটাই করার জন্য দুইটা জীবের উপর নির্ভরশীল হতে হয়। দেখো তাহলে এখানে বলছে ম্যালেরিয়া পরজীবী জীবনচক্রে দুটি পোষকের প্রয়োজন হয় কেন? কারণ একটা জীবে দুইটা জননী হচ্ছে না, দুই ধরনের জনন করার জন্য আলাদা দুইটা জীবের প্রয়োজন। তাহলে ম্যালেরিয়া জীবনচক্র সম্পন্ন করতে যৌন এবং অযৌন চক্র পারস্পরিকভাবে জড়িত। এই দুটি চক্র একই পোষক দেহে সম্পন্ন হয় না। তাহলে এই দুটা চক্র একই পোষক দেহে এটা সম্পন্ন হয় না। তাহলে মশকির দেহে যৌন জনন হয় আর মানুষের দেহে হয় অযৌন জনন।
ঠিক আছে? সুতরাং পরজীবীর পূর্ণাঙ্গ জীবনচক্র সম্পন্ন করতে 2টি পরজীবীর প্রয়োজন হবে। ওকে? পরে গ নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে। অণুজীব এল এর সংখ্যা বৃদ্ধির ধাপসমূহ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে। তাহলে এলটা কি? এলটা হচ্ছে ভাইরাস, এবং ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। কোন ভাইরাসগুলা? অবশ্যই সেটা ব্যাকটেরিওফাজ ভাইরাস। তাহলে প্রথম কথা হচ্ছে ফার্স্টে তো কিছু কথা লিখতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এইভাবে লিখতে পারো যে উদ্দীপকে যে এই যে অণুজীবটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ভাইরাস, ঠিক আছে? এবং শুধু ভাইরাস না, এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। ব্যাকটেরিওফাজ ভাইরাস। এবং একটা ব্যাকটেরিওফাজ ভাইরাস, তাহলে এরকম একটা উদাহরণ কি? টিটুফাজ। এরকম একটা উদাহরণ হচ্ছে টিটুফাজ। এই টিটুফাজ কাকে আক্রমণ করে বলতো? ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়াকে কিভাবে আক্রমণ করে? কিভাবে আক্রমণ করে তার নিজের সংখ্যা বৃদ্ধি করে? সেটা হচ্ছে লাইটিক চক্রের মাধ্যমে। ওকে? লাইসোজেনিক হবে না, কারণ লাইসোজেনিক চক্রের মাধ্যমে আসলে খুব বেশি সংখ্যা বৃদ্ধি হয় না। সংখ্যা বৃদ্ধি বলতে মূলত লাইটিক চক্রটাকে বোঝানো হয়। তো এইখানে যে চক্রটা দেখানো হবে বা যে চক্রটা আমাদের দেখাইতে হবে সেটা হচ্ছে লাইটিক চক্র। লাইটিক চক্র। তো লাইটিক চক্রের চিত্রের বর্ণনাটা চাইছে। দেখো, লাইটিক চক্রের সাহায্যে ফার্স্টে কি হচ্ছে? এই যে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কোষ। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটার উপরে প্রথমেই একটা, আচ্ছা ব্যাকটেরিয়াটার ভেতরে কি আছে সেটা দেখো তো। ব্যাকটেরিয়াটার ভেতরে একটা ব্যাকটেরিয়াল ডিএনএ আছে। ব্যাকটেরিয়াটার ভেতরে কি আছে? একটা ব্যাকটেরিয়াল ডিএনএ আছে। তো একটা টিটুফাস ভাইরাস ফার্স্টেই এই ব্যাকটেরিয়াটার উপরে এসে ল্যান্ড করে। তাহলে প্রথম ধাপটা কি হচ্ছে? প্রথম ধাপটা হচ্ছে ল্যান্ডিং। তাহলে যদিও এখানে ধাপগুলো চাই নাই, তারপরে আমি একটু বলে দিই। আচ্ছা, এটা মুছে দিই। দেখো, তাহলে আমি তারপরে একটু ধাপগুলো বলে দিই। যেমন 1 নাম্বার ধাপটা কি ভাইয়া? 1 নাম্বার ধাপটা হচ্ছে ল্যান্ডিং বা পৃষ্ঠলগ্নি ভবন। তাহলে একটা ভাইরাস এসে ফার্স্টে একটা ব্যাকটেরিয়ার প্রাচীরের উপর ল্যান্ড করলো। এই যে এটাই সেই টিটুফাস ভাইরাস। তো ফাজ ভাইরাসের ভেতরে আবার কি আছে দেখো তো। এই ফাজ ভাইরাসের ভেতরে, টিটুফাস ভাইরাসের ভেতরে যে এখানে কি আছে? ফাজ ডিএনএ আছে। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ফাজ ডিএনএ। এইবার এই যে এই ভাইরাসটা ব্যাকটেরিয়ার যে প্রাচীরটা, সেই প্রাচীরে একটু ছিদ্র তৈরি করবে, এবং ছিদ্র পথের মাধ্যমে তার ভেতরে যে ডিএনএটা ছিল সেই ডিএনএটা এবার দেখো ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করাইছে। ওকে? তাহলে 2 নাম্বার যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ডিএনএ অণুর প্রবেশ বা ডিএনএ অনুপ্রবেশ, তাই না? তাহলে 2 নাম্বার যে ঘটনাটা ঘটলো, ডিএনএ অনুপ্রবেশ হয়েছে, অনুপ্রবেশ। ওকে? সো এই যে ডিএনএ অনুপ্রবেশ করছে। এরপরে এই যে ফার্স্ট ডিএনএটা বেশি শক্তিশালী হয় কার চেয়ে? ব্যাকটেরিয়াল ডিএনএ এর চেয়ে। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, এটা হচ্ছে ফার্স্ট ডিএনএ। তাহলে ফার্স্ট ডিএনএটা বেশি শক্তিশালী কার চেয়ে? ব্যাকটেরিয়াল ডিএনএ এর চেয়ে। তাহলে ব্যাকটেরিয়াল ডিএনএ কে এই ফার্স্ট ডিএনএটা খণ্ড বিখণ্ড করে ফেলবে। এবার কি করবে? এই যে দেখো তো, ফার্স্ট ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএ কে কি করে ফেলছে? খণ্ড বিখণ্ড করে ফেলছে, তাই না? তাহলে দেখো এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ এর খণ্ডায়ন হয়েছে। এবার এই যে দেখো খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখন ভাইরাসটার উদ্দেশ্য কি বলতো? ভাইরাসটার উদ্দেশ্য হচ্ছে তার নিজের সংখ্যাটা বৃদ্ধি করা। এখন একটা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য ভাইরাসের 2টা উপাদান প্রয়োজন হবে। একটা হচ্ছে ডিএনএ তৈরি করতে হবে এবং তার দেহের প্রোটিনগুলা তৈরি করতে হবে। তাহলে দেখো তো, ফার্স্টেই এবার রেপ্লিকেশন হবে, এবং রেপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে একটা মাত্র ডিএনএ ছিল, কিন্তু একটা ডিএনএ থেকে অনেকগুলা ডিএনএ তৈরি হবে। কিভাবে তৈরি হবে? এই ফার্স্ট ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএটাকে ব্যবহার করে এবার অনেকগুলা ডিএনএ তৈরি করবে। এই যে দেখো এখানে 4টা ডিএনএ দেখানো হয়েছে। তাহলে এই ফার্স্ট ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএটাকে ব্যবহার করে অনেকগুলা ডিএনএ তৈরি করলো, ফার্স্ট ডিএনএ তৈরি করলো। তাহলে দেখো এখন এই ব্যাকটেরিয়াল যে ডিএনএটা সেটা কিন্তু প্রায় লুপ্ত হয়ে গেছে, লুপ্ত প্রায় ব্যাকটেরিয়াল ডিএনএ। তার মানে কি একদম নিঃশেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাকটেরিয়াল ডিএনএ কে দেখানো হয়েছে এখানে। আচ্ছা, এখন একটা ভাইরাস কি দ্বারা গঠিত? তাইলে ডিএনএ আর প্রোটিন। তাহলে ডিএনএ তো তৈরি হইল, এবার কি তৈরি করতে হবে? প্রোটিন তৈরি করতে হবে। এখন একটা ফাজ ভাইরাসের প্রোটিনগুলা কি কি? যেমন মাথা আছে, এই যে হেড আছে, বেস আছে,
এখানে বেস প্লেট আছে, স্পর্শক তন্তু আছে, স্পাইক আছে। তাহলে দেখো তো এখানে প্রোটিন হেড তৈরি হবে, টেইল তৈরি হবে, স্পর্শক তন্তু হবে, আরো যা যা তৈরি হওয়া দরকার যত ধরনের প্রোটিন সেগুলো এখানে তৈরি হয়েছে। এই যে দেখো প্রোটিনগুলা তৈরি হয়েছে। এবং তারপরে যখন প্রোটিনগুলো তৈরি হয়েছে এরপরে কি হবে বলতো, সবগুলা প্রোটিন এবং ডিএনএ এগুলো যুক্ত হয়ে নতুন নতুন ভাইরাস তৈরি করবে। এবং এই ব্যাকটেরিয়াল যে কোষটা, সেই কোষটা ফেটে গিয়ে, এই যে দেখো ব্যাকটেরিয়াল কোষটা ফেটে গিয়ে এই ভাইরাসগুলা এবার মুক্ত হয়ে যাবে। তাহলে মুক্ত নতুন ফাজ ভাইরাসগুলা এবার পরিবেশে মুক্ত হয়ে যাবে। তাহলে দেখো এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে লাইটিক চক্র, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করে। এভাবে 30 মিনিটে 300টা ভাইরাস তৈরি হয়, এই কথাটাও মনে রাখো। এইভাবে 30 মিনিটে কয়টা ভাইরাস? 30 মিনিটে 300টা ভাইরাস তৈরি হয়, 300টি ভাইরাস তৈরি হয়। ওকে, খ নম্বর প্রশ্নটা দেখো ভাইয়া, শিল্পক্ষেত্রে অণুজীব কে এর ভূমিকা লেখো। তো অণুজীব কে বলতে বোঝানো হচ্ছে ব্যাকটেরিয়াকে। তাহলে ব্যাকটেরিয়ার ভূমিকাটা শিল্পক্ষেত্রে কি, এটা ছন্দের মাধ্যমে এই বিষয়টা মনে রাখতে পারো। ছন্দটা হচ্ছে এভাবে পড়ো, দুধ চা টেস্টে পাই চামড়ার জৈব রসায়ন। দুধ চা টেস্টে পাই চামড়ার জৈব রসায়ন, দুধ চা টেস্টে পাই চামড়ার জৈব রসায়ন। অর্থাৎ দুগ্ধ শিল্পে, চা কফি তামাক শিল্পে, টেস্টিং সল্ট তৈরিতে, পাট শিল্পে, তারপরে পাই চামড়া শিল্পে, জৈব গ্যাস তৈরিতে এবং রাসায়নিক শিল্পে। ওকে, তাহলে দেখো এখানে ফার্স্টে কি দুগ্ধ শিল্প। তাহলে দুগ্ধ শিল্পে দুধ দ্বারা কি কি তৈরি করা হয়? দই তৈরি করা যায়, মাখন, ঘি, পনির, এই জিনিসগুলো তৈরি করা যায় দুধ দ্বারা। তাহলে এই জিনিসগুলো তৈরি করতে দুইটা ব্যাকটেরিয়া লাগে, একটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস আর একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। এখানে ল্যাক্টো মানে হচ্ছে দুধ, এই কথাটা মনে রাখো। ল্যাক্টোব্যাসিলাস আর একটা কি ব্যাকটেরিয়া? স্ট্রেপ্টোকক্কাস। দুইটা ব্যাকটেরিয়া কাজে লাগে। এরপরে চা কফি তামাক শিল্পে, তাহলে চা কফি তামাক শিল্পে ব্যাকটেরিয়াটা ব্যবহৃত হয়, এবং ব্যাকটেরিয়া ব্যবহারের ফলে চা কফি তামাকের যে গুণগত মান এবং স্বাদ এবং গন্ধ সবকিছু বৃদ্ধি পায়। ওকে, এই যে দেখো বিশেষ স্বাদ এবং গন্ধের উৎপত্তি হয় ব্যাকটেরিয়ার ব্যবহারের ফলে। টেস্টিং সল্ট তৈরিতে, তাহলে টেস্টিং সল্ট তৈরিতে ব্যাকটেরিয়াটা ব্যবহৃত হচ্ছে, এবং এই টেস্টিং সল্টের কাজ কি বলতো? খাবারকে সুস্বাদু করা এবং মুখরোচক করতে এই টেস্টিং সল্টটা ব্যবহৃত হয়। পাটের আঁশ ছাড়াতে ব্যবহার করা হয়। যে দেখো পাট শিল্পে ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়াটা ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত হয়? পাটের আঁশ ছাড়াতে, এই কথাটা মনে রাখো, পাটের আঁশ ছাড়াতে। ওকে, এরপরে দেখো চামড়া শিল্পে লোম দূরীকরণে, বা এই ব্যাসিলাস ব্যাকটেরিয়াটা কি কাজে ব্যবহৃত হয় চামড়া শিল্পে? মূলত লোম দূরীকরণ। ওকে, আচ্ছা, এরপরে জৈব গ্যাস তৈরিতে ব্যাকটেরিয়াটা ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে লোম দূরীকরণে বা এই নামটা একটু খেয়াল করে দেখো, সিলা লোম বা চামড়া ছিলি না আমরা, তো চামড়া শিলা যার নামের মধ্যে আছে শিলা, সেটা হচ্ছে লোম দূরীকরণে বা চামড়া শিল্পে ব্যবহৃত হয়। ঠিক আছে, সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে ব্যাসিলাস। পরের ইয়েটা দেখো, সেটা হচ্ছে রসায়ন শিল্পে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। যেমন রসায়নে আমরা ভিনেগার তৈরি করি, অ্যাসিটন তৈরি করি, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড তৈরি করি, এই জায়গাগুলোতে ব্যাকটেরিয়া কাজে লাগে। যেমন ক্লস্ট্রিডিয়াম যে ব্যাকটেরিয়াটা, সেটা শর্করা হতে অ্যাসিটন ও অ্যালকোহল তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, শর্করা মানে কি? যে ভাতকে যদি আমরা রেখে দিই, পচে কি তৈরি করে? সেটা তো অ্যালকোহল হয়ে যায়, তাই না? তো রাসায়নিক শিল্পে কোন ব্যাকটেরিয়াটা, যেমন ক্লোস্ট্রিডিয়াম, এটা অ্যালকোহল তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এরপরে দেখো ভিনেগার মানে কি বলতো? এসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হচ্ছে ভিনেগার, তাই না? সো এই ভিনেগার মানে তো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে দেখো যার নামের মধ্যে আছে অ্যাসিটোব্যাক্টার, সেটাই ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া ভিটামিন, এই যে ভিটামিন বি2, ভিটামিন বি12, এই ভিটামিনগুলো তৈরি করা হয়
কোথা থেকে? ব্যাকটেরিয়া থেকে। এছাড়া সেলুলোজ, প্রোটিয়েজ এই এনজাইমগুলো তৈরি করা হয়, এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে এনজাইম। এই এনজাইমগুলো তৈরি করা হয় কোথা থেকে? এনজাইমগুলো তৈরি করা হয় ব্যাকটেরিয়া থেকে। ঠিক আছে? তাহলে আমাদের এই ঘ নাম্বার প্রশ্নটা হইল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরের প্রশ্নটাতে যাব। পরের প্রশ্নটা কি বলছে? পরের প্রশ্নটা কি বলছে ভাইয়া? পরের প্রশ্নটা বলছে দেখো, লিমা ও সীমা উভয়ে জ্বরে আক্রান্ত। তারা ডাক্তারের শরণাপন্ন হলো। ডাক্তার রক্ত পরীক্ষা করে দেখলেন যে লিমার রক্তে অণুচক্রিকা কমে গেছে এবং সীমার রক্তে লাইসোলেসিথিন ও হিমোলাইসিন বিদ্যমান। তাহলে এখানে লিমার রক্তে কি কমে গেছে দেখো তো? অণুচক্রিকা। আর অণুচক্রিকা কমে যায় কখন? যদি ডেঙ্গু হয়। ডেঙ্গু হলে অণুচক্রিকার পরিমাণটা কমে। আচ্ছা, আর সীমার রক্তে লাইসোলেসিথিন আর হিমোলাইসিন বিদ্যমান। তো লাইসোলেসিথিন আর হিমোলাইসিন কখন আসে? যখন ম্যালেরিয়া রোগ হয়। তাহলে এই ম্যালেরিয়ার রোগের সময় লাইসোলেসিন ক্ষরিত হয় এবং হিমোলাইসিন। ওকে, তাহলে একটা পরজীবী থেকে ক্ষরিত হয়, আরেকটা হচ্ছে আমাদের দেহ থেকে, প্লীহা থেকে ক্ষরিত হয়। তাহলে প্লীহা থেকে কোনটা ক্ষরিত হয়? লাইসোলেসিথিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্লীহা থেকে ক্ষরিত হয় এবং হিমোলাইসিন এটা ক্ষরিত হয় পরজীবী থেকে। এটা ক্ষরিত হয় কোথা থেকে? পরজীবী থেকে ক্ষরিত হয়। সো এই যে প্লীহা নামের মধ্যে ল আছে, লাইসোলেসিথিন ক্ষরিত হয় কোথা থেকে? প্লীহা থেকে। তো ক নম্বর প্রশ্নটা কি বলছে? ইমার্জিং ভাইরাস কি? ইমার্জিং ভাইরাস হচ্ছে সেই সকল ভাইরাস যে ভাইরাসগুলো পূর্বে অন্য কোনো পোষককে আক্রমণ করত, কিন্তু বর্তমানে নতুন কোনো পোষককে আক্রমণ করে। যেমন আমি বলতে পারি এইচআইভি। এইচআইভি কিন্তু আগে মানুষের হতো না, কিন্তু বর্তমানে মানুষের হচ্ছে। এটা হচ্ছে একটা ইমার্জিং ভাইরাস। তাহলে ইমার্জিং ভাইরাস কারা? এভাবে মনে রাখো, সেন বংশ। মনে রাখো, সেন বংশ ইমার্জ করে। তাহলে এসতে সার্স, এইচতে এইচআইভি, ইতে ইবোলা এবং এনতে হচ্ছে নাইল ভাইরাস এবং নভেল করোনা ভাইরাস। ঠিক আছে, এই ভাইরাসগুলোকে কি বলা হচ্ছে? ইমার্জিং ভাইরাস। ওকে, এরপরে দেখো, ইকোলাইকে আদিকোষী জীব বলার কারণ কি? আদিকোষী জীব মানে কি? যেই জীবে নিউক্লিয়াসটা সুগঠিত না। আচ্ছা, আদিকোষী হওয়ার আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আদিকোষে কোনো সাইটোপ্লাজমিক অঙ্গাণু নাই, যেমন মাইটোকন্ড্রিয়া নাই, গোলজি বডি নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, সেন্ট্রোজোম নাই, কোনো সাইটোপ্লাজমিক অঙ্গাণু নাই। শুধুমাত্র একটা অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুটার নাম হচ্ছে রাইবোজোম। বুঝতে পারছো? তাহলে আদিকোষে কি থাকে? রাইবোজোম থাকে। রাইবোজোম বাদে কোনো সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকে না। এছাড়া আদিকোষী যে জীবগুলা, তারা যৌন জনন করে না, তারা দ্বিবিভাজন প্রক্রিয়ায় জনন করে। ঠিক আছে, এছাড়া তাদের ডিএনএ বৃত্তাকার বা চক্রাকার। তাদের ডিএনএটা কেমন? তাদের ডিএনএটা হয় বৃত্তাকার। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়ারও সেম বৈশিষ্ট্যগুলো আছে, বিধায় ইকোলাই ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদিকোষী জীব। ওকে, পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্নটা কি বলছে ভাইয়া? পরের প্রশ্নটা বলছে সাধারণ আচ্ছা, প্রশ্নটা পড়ো। লিমার জ্বরের লক্ষণগুলা বর্ণনা করো। তাহলে লিমার জ্বর কোনটা ভাইয়া? এখানে অণুচক্রিকা কমে গেছে, আর অণুচক্রিকা কমে যাওয়া মানে কি? সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর। ওকে, তো ডেঙ্গু জ্বরের লক্ষণগুলা বর্ণনা করতে বলছে। 3 ধরনের ডেঙ্গু জ্বর নিয়ে আলোচনা করছি আমি। দেখো, একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর, এক নম্বর হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর। তাহলে সাধারণ ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কি হয়? দেখো, প্রথমে একটু শীত ভাব হয়, তারপরে হঠাৎ করে প্রচন্ড জ্বর আসে। তাহলে ফার্স্টে একটু শীত লাগে, হঠাৎ করে প্রচন্ড জ্বর আসে। তো ডেঙ্গু জ্বরের আমি কিছু অপর নাম বলে দিই, দেখো তুমি নিজেরাই বলতে পারবে এখন। ঠিক আছে, এগুলো যদি তুমি নাও জানো, এখানে যা কিছু লিখছি সবকিছু যদি নাও জানো, তারপরেও কিছু লিখতে পারবা তুমি। আসো, আমি তোমাকে কিছু কথা বলে দিই। সেটা হচ্ছে এই যে ডেঙ্গু জ্বর, এই ডেঙ্গু জ্বরের কিছু অপর নাম আছে। যেমন ডেঙ্গু জ্বরকে বলা হয় হাড় ভাঙা জ্বর। ডেঙ্গু জ্বরকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় হাড় ভাঙা জ্বর। এছাড়া ডেঙ্গু জ্বরকে বলা হয় মেরুদণ্ডে ব্যথা বলা হয়। ঠিক আছে, তাহলে ডেঙ্গু জ্বরের অপর নাম হচ্ছে হাড় ভাঙা জ্বর অথবা মেরুদণ্ডে ব্যথা। তার মানে কি? এই জ্বর হইলে এত পরিমাণ ব্যথা হয়, যেমন হয় হাড় ভেঙে যাচ্ছে। আবার এই জ্বর হইলে কি হয়? মেরুদণ্ডে ব্যথা হয়। তাহলে দেখো, এই দুটা কথা থেকেই কিন্তু আমরা
একটা বিষয় অন্তত ক্লিয়ার যে ডেঙ্গু জ্বর হইলে অনেক পরিমাণ ব্যথা হয়। সেটা হইতে পারে চোখে ব্যথা, মাথায় ব্যথা, মাংসপেশিতে ব্যথা, পেটে ব্যথা। ঠিক আছে? যত রকম ব্যথা আছে সব লিখে দিবা। তুমি যদি কিচ্ছু মনে না পড়ে সব ব্যথার নাম লিখে দিবা। মেরুদণ্ডে ব্যথা হয় এই কথাটা লিখবা। আবার জ্বর আসে। কত ডিগ্রি সেলসিয়াস জ্বর আসে? ১০৩ থেকে ১০৫ ডিগ্রি সেলসিয়াস জ্বর আসে। এবং এখানে প্রশ্নেই তো বলা আছে অনুচক্রিকা কমে যায়। প্রশ্নেই তো বলা আছে অনুচক্রিকা কমে যায়, সেই কথাটাও লিখবা। তাহলে দেখো ভাইয়া, ফার্স্টে শীত লাগে, তারপরে একটু প্রচন্ড জ্বর আসে। কত ডিগ্রি জ্বর? ১০৩ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট। তারপরে দেখো ব্যথা শুরু হইছে। মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, পেট ব্যথা, কপাল ব্যথা, গলা ব্যথা। মারাত্মক পর্যায়ে পৌঁছালে রক্তক্ষরণটাও হয়। ওকে? আচ্ছা। এরপরে দেখো ২ নাম্বার যে ডেঙ্গু জ্বর, এই সাধারণ ডেঙ্গু জ্বরের জটিলতার কারণে হেমোরেজিক ডেঙ্গু জ্বর হয়ে যাইতে পারে। সো সাধারণ ডেঙ্গু জ্বরের জটিলতা থেকে এটা সৃষ্টি হয়। এই ক্ষেত্রে কি হয়? রোগীর নাক, মুখ, দাঁতের মাড়ি, ত্বকের নিচে রক্তক্ষরণ দেখা যায়। ঠিক আছে? তাহলে এই যে দেখো এখানে রক্তক্ষরণ হইতে পারে। আর এখানে যখন এই স্টেজে পৌঁছে যায় সে সময় কি হয়? রক্তক্ষরণটা হয়। কোথায়, কোথায়? এই যে দেখো নাক, মুখ, দাঁতের মাড়ি, ত্বকের নিচে রক্তক্ষরণ দেখা দেয়। এরপরে দেখো পায়খানার সাথে রক্ত যেতে পারে, রক্ত বমি হতে পারে, চোখের কোণে রক্ত জমাট বাঁধতে পারে। ঠিক আছে? তাহলে জাস্ট রক্ত ক্ষরণ হবে এই টাইপের বিষয়গুলা লিখে দিবা। ওকে? কোথায়, কোথায়? ত্বকের নিচে, চোখে এই যে নাক, মুখ, দাঁতের মাড়ি এগুলোতে রক্তক্ষরণ হয়। এছাড়া অনুচক্রিকা ভীষণভাবে হ্রাস পায়। এই যে ওখানে তো বলা আছে অনুচক্রিকা কমে যায়। তাহলে অনুচক্রিকা ভীষণভাবে হ্রাস পায় কখন? ডেঙ্গু, এই যে হেমোরেজিক ডেঙ্গু জ্বরে। এবং ৩ নাম্বার যে প্রকার সেটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এবং ডেঙ্গু শক সিনড্রোমের ক্ষেত্রে যেই ঘটনাটা দেখা যায় সেটা হচ্ছে হেমো কনসেন্ট্রেশন। এক্ষেত্রে কি দেখা যায়? হেমো কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশন মানে কি ভাইয়া? জমাট বাঁধা। এবং নামের শুরুতে আছে হিম। হিম মানে হচ্ছে রক্ত। তাহলে রক্ত জমাট বাঁধাকে বলা হচ্ছে হেমো কনসেন্ট্রেশন। আশা করি বুঝতে পেরেছ। তাহলে পরের ঘ নাম্বার প্রশ্নটা কি বলা হয়েছে ভাইয়া? সীমার জ্বরের কারণ বিশ্লেষণ করো। আচ্ছা, সীমার জ্বরের কারণটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এখানে সীমার কি হয়েছে দেখো তো ভাইয়া? সীমার লাইসোলিসিন আর হিমোলাইসিন কখন ক্ষরিত হয়? যখন ম্যালেরিয়া হয়। ম্যালেরিয়া হয়। তাহলে সীমার জ্বরটা কেন হয়েছে? সীমার জ্বরের কারণ হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর যখন এই জীবাণুটা এরিথ্রোসাইটিক সাইজোগনিতে মেরোজয়েড দশায় যখন সেটা বের হয়ে আসে, এই সময় শ্বেত রক্তকণিকা এটার বিরুদ্ধে একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে যার নাম হচ্ছে পাইরোজেন। এই পাইরোজেন যখন অতিরিক্ত হয়ে যায় দেহে, তখন এই অতিরিক্ত পাইরোজেনের কারণে কিন্তু জ্বর আসে। বুঝতে পেরেছ? তো প্রাথমিকভাবে আগের ধারণা, পূর্বে একটা ধারণা ছিল জ্বর কেন হয় সেটা নিয়ে একটা ধারণা ছিল। জ্বর আগে বলা হইতো যে জ্বর হয় এর কারণ হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর সময় যখন অ্যামিবয়েড ট্রফোজয়েড দশা ছিল, সেই অ্যামিবয়েড ট্রফোজয়েডে কিন্তু একটা বর্জ্য পদার্থ তৈরি হয়। তোমরা নিশ্চয়ই পড়েছ সেটা। দেখো পূর্বে ধারণা করা হতো পরজীবী থেকে নিঃসৃত একটা বর্জ্য পদার্থ যার নাম হচ্ছে হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ বা বিষাক্ত রঞ্জক পদার্থের কারণে বা কোনো বিষ বস্তুর ক্ষরণের ফলে মানুষের দেহে তাপমাত্রা বেড়ে যায়। তাহলে আগে মনে করা হতো এই যে হিমোজয় নামক যে বর্জ্য পদার্থ বা বিষাক্ত পদার্থ এটার কারণে দেহের তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু বর্তমানে এটা আর মনে করা হয় না। তাহলে বর্তমানে কি হয় দেখো, আরবিসি এর প্রাচীর যখন ফেটে গিয়ে মেরোজয়েডটা বের হয়, এই মেরোজয়েড কিন্তু একটা অপরিচিত উপাদান। রক্তের মধ্যে একটা অপরিচিত উপাদান হচ্ছে মেরোজয়েড। তাহলে এই অপরিচিত উপাদান কি করবে? আশেপাশের স্বাভাবিক পরিবেশটা নষ্ট করে ফেলবে। সে তো জীবাণু, সে কি করবে? আশেপাশের পরিবেশটা নষ্ট করবে। আর ওই সময়ই শ্বেত রক্তকণিকা আসবে এবং শ্বেত রক্তকণিকা পাইরোজেন ক্ষরণ করে। এই পাইরোজেন যখন অতিরিক্ত হয়ে যায় তখন আমাদের মস্তিষ্ক সেটা বুঝতে পারে। মস্তিষ্কের কোন অংশটা? হাইপোথ্যালামাস। তাহলে দেখো পাইরোজেন নামক এক প্রকার পদার্থ ক্ষরণ করে। ডাব্লিউবিসি তখন অতিরিক্ত পাইরোজেন ক্ষরণ করে, তখন মস্তিষ্কের হাইপোথ্যালামাস উদ্দীপ্ত হয়। এতে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ হয় যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে বাধা দেয়, ফলে শরীরের তাপমাত্রাটা বেড়ে যায়। বুঝতে পারছো? ওকে, তাহলে মেন বিষয়টা কি? মেন বিষয়টা হচ্ছে পাইরোজেন। এই পাইরোজেন ক্ষরণের কারণে, পাইরোজেনটা ক্ষরণ করে কে? ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। এই পাইরোজেনের কারণে দেহের তাপমাত্রা বেড়ে যায়। ওকে,
পরের প্রশ্নটাতে যাই, তাহলে পরের একদম ক নাম্বার প্রশ্নটা দেখো, ক্যাপসোমিয়ার কি? এখানে নামের শেষ অংশে আছে মিয়ার। এই মিয়ার কথাটার অর্থ হচ্ছে অংশ। মিয়ার মানে কি ভাইয়া? মিয়ার মানে হচ্ছে অংশ। আর ক্যাপসো মানে কি? ক্যাপসিড, ক্যাপসিডের অংশ। এখন ক্যাপসিড মানে কি ভাইয়া? ভাইরাসের যে প্রোটিন আবরণ সেটা হচ্ছে ক্যাপসিড। ভাইরাসের প্রোটিন আবরণটাকে কি বলা হচ্ছে? ক্যাপসিড। তাহলে এই ক্যাপসিডের বহু উপ একক দ্বারা গঠিত, এই ক্যাপসিডটা কি? বহু উপ একক দ্বারা গঠিত। দেখো, তাহলে এই যে উপ এককগুলা, এগুলাই হচ্ছে ক্যাপসোমিয়ার। তাহলে ধরে নাও এটা হচ্ছে ভাইরাস, ভাইরাসের ভেতরে এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এবং এটা কি? এটা হচ্ছে ভাইরাসের যে ক্যাপসিড। এবং ক্যাপসিড যে উপাদান দ্বারা গঠিত বা যে উপ একক দিয়ে গঠিত, সেই উপ এককগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো, লাইটিক চক্র কি? লাইটিক চক্র তো আমরা পড়েছি। লাইটিক চক্র কি? লাইটিক চক্র হচ্ছে যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাস পোষক ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি সম্পন্ন করে এবং তারপরে ওই পোষক দেহটা ফেটে বের হয়ে আসে, সেটা হচ্ছে লাইটিক চক্র। ওকে, তাহলে ফার্স্টে ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার পোষকে ডিএনএটা প্রবেশ করায় এবং পরবর্তীতে সংখ্যা বৃদ্ধির পরে এই ব্যাকটেরিয়ার প্রাচীরটা ফেটে ভাইরাসগুলো বের হয়ে আসে। এই চক্রটাই হচ্ছে লাইটিক চক্র। ওকে, পরের প্রশ্নটা দেখো, উদ্দীপকটা ফার্স্টে পড়ি। দেখো, পি ও কিউ দুই ধরনের অণুজীব। পিতে কোনো অঙ্গাণু নাই, কিউতে শুধুমাত্র রাইবোজোম আছে। তাহলে পিতে কোনো অঙ্গাণু নাই। তাহলে পিতে কোনো অঙ্গাণু নাই বলতে কি? এটা হচ্ছে ভাইরাস। আর এইখানে শুধু রাইবোজোম আছে। রাইবোজোম কোথায় থাকে? আদিকোষে থাকে। আর আদিকোষ কোনটা? ব্যাকটেরিয়া। তাহলে কিউ কোষ বলতে ব্যাকটেরিয়াকে বোঝানো হচ্ছে। তাহলে উদ্দীপকে কিউ দ্বারা নির্দিষ্ট অণুজীবের গঠনের চিত্রটা অঙ্কন করো। তাহলে চিত্রটা দেখো, আমি আঁকায় রাখছি আগে থেকে। এখানে এখানে এই চিত্রটা একটু খেয়াল করে দেখো ভাইয়া। এই চিত্রের 3টা আবরণ আছে। এই ব্যাকটেরিয়ার আবরণ কয়টা ভাইয়া? আবরণ হচ্ছে মোট 3টা। একদম বাইরের যে আবরণটা, এই যে এই লেয়ারটা, এই লেয়ারটার নাম হচ্ছে ক্যাপসুল। এই লেয়ারটার নাম কি? এই লেয়ারটার নাম হচ্ছে ক্যাপসুল। তাহলে 1 নম্বর যে উপাদানটা সেটা কি? সেটা হচ্ছে ক্যাপসুল। সেটা আমরা পাইলাম ক্যাপসুল। ক্যাপসুল, এই ক্যাপসুলটাকে অনেক সময় বলা হয় স্লাইম স্তর। এটাকে বলা হয় স্লাইম স্তর। তাহলে এই উপাদান, এই আবরণটা, এটা পুরু হতে পারে। সেটা যদি পুরু হয়, এই আবরণটা পুরু হতে পারে, আবার হতে পারে পাতলা। পাতলা, তাহলে পুরু হইলে তখন সেটাকে আমরা বলবো ক্যাপসুল, আর পাতলা হইলে তখন সেটাকে আমরা বলবো স্লাইম স্তর। আচ্ছা, 2 নাম্বার যে আবরণটা, সেটার নাম হচ্ছে কোষ প্রাচীর। 2 নাম্বার হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর, কোষ প্রাচীর। এরপরে দেখো 3 নাম্বার যে স্তরটা একদম ভেতরে, সেটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। ওকে, এরপরে দেখো এর ভেতরে একদম সাইটোপ্লাজম আছে। এই যে এই উপাদানটা, এগুলা কি? তাহলে 4 নম্বর অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের ভেতরে আবার অনেকগুলো অঙ্গাণু আছে। সাইটোপ্লাজমের ভেতরে কি কি আছে দেখো? সাইটোপ্লাজমে কোক ভরা থাকে। সংক্ষেপে মনে রাখো, সাইটোপ্লাজমে কি থাকে? কোক ভরা থাকে। কোক ভরা থাকে। তাহলে কোতে কি? কোষ গহ্বর। কোষ গহ্বর, গহ্বর থাকে। কতে হচ্ছে ক্রোমাটোফোর। কতে ক্রোমাটোফোর থাকে। ভতে হচ্ছে ভলিউটিন। ভলিউটিন, এবং রতে মনে রাখো রাইবোজোম থাকে। রতে রাইবোজোম থাকে। ওকে, আচ্ছা, এরপরে আর কি কি আছে দেখো। তাহলে রাইবোজোম, ভলিউটিন, এগুলো তো আমরা পড়লাম। এছাড়া বৃত্তাকার একটা ডিএনএ থাকে। বৃত্তাকার ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএটাকে বলা হচ্ছে প্লাজমিড। তাহলে ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ যেটা, সেটা কি? প্লাজমিড। এছাড়া কিন্তু একটা একটা ক্রোমোজোমও থাকে। ঠিক আছে, নিউক্লিয়াস থাকে না, তবে নিউক্লিয়াসের বাইরে একটা ক্রোমোজোম থাকে। ওকে, তাহলে ক্রোমোজোমটা আছে। এছাড়া এই যে দেখো, এখানে সুতার মতো কিছু অংশ দেখতে পাচ্ছ, যেটাকে বলা হচ্ছে যে ফ্লাজেলাম। সুতার মতো যে অংশটা, সেটার নাম কি? ফ্লাজেলাম। এবং একদম খাড়া যে অংশটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে পিলি। ওকে, সো একটা ব্যাকটেরিয়ার, আদর্শ ব্যাকটেরিয়ার অংশগুলো হচ্ছে এইগুলা। পরের প্রশ্নটাতে যাই। ঘ নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, পি এবং কিউ দুই ধরনের অণুজীব। পিতে কোনো অঙ্গাণু, আচ্ছা এটা তো আমরা পড়ছি। এখন বলছে উদ্দীপকে উল্লেখিত পি অণুজীবটির জীবকলের জন্য হুমকি স্বরূপ।
তো কেন হুমকি স্বরূপ? পি মানে কি? ভাইরাস। কেন হুমকি স্বরূপ? কারণ ভাইরাস বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, সিম্পল। কি রোগ সৃষ্টি করে সেটা আমাদের জানতে হবে। আমরা জানি অলরেডি। যেমন আ ভাইরাস কি রোগ সৃষ্টি করে? জলাতঙ্ক, হাম, রুবিওলা, সার্স, নিপা, সরি এগুলো তো ভাইরাসের নাম বলে ফেললাম। যাই হোক, কিছু রোগ সৃষ্টি করে। ঠিক আছে? তাহলে দেখো এখানে ভাইরাস কি করে? উদ্ভিদ, প্রাণী এবং মানবকুলের অনেকগুলো রোগ সৃষ্টি করে। তাহলে কি রোগ সৃষ্টি করে? এভাবে পড়তে পারো। এভাবে পড়তে পারো, হাই 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 দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। তাহলে এভাবে পড়ো, হাই হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। তাহলে এখানে হাই হাই মানে কি? হাতে হচ্ছে হাম, তারপরে হচ্ছে হেপাটাইটিস, হেপাটাইটিস, দেশেতে ডেঙ্গু বলতে পারি, দেশেতে হচ্ছে ডেঙ্গু, বসন্ততে বসন্ত, গুটি বসন্ত, জল বসন্ত, গৌ বসন্ত, মাসতে মামস, এলোতে এলোতে কি? আচ্ছা, ভাইকে এর হচ্ছে ভ্যারিওলা ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা ভ্যাকসিনিয়া। ওকে, এরপরে দেখো ইনফ্লুয়েঞ্জা। ওকে, তাহলে এই রোগগুলো হয় কিসের মাধ্যমে? এই রোগগুলো হয় ভাইরাসের মাধ্যমে। তাহলে এগুলো হচ্ছে মানুষের, উদ্ভিদের এই রোগগুলো সৃষ্টি করে ভাইরাস, তাই না? এরপরে দেখো ভাইরাসের আর কি অপকারিতা? এই যে গরুর বসন্ত রোগ তৈরি করে। তাহলে ২ নাম্বার যে অপকারিতাগুলো দেখো, গরুর বসন্ত রোগ তৈরি করতেছে, তাহলে যেটাকে বলা হয় গো বসন্ত। তাহলে গরুর বসন্তকে কি বলা হচ্ছে? গো বসন্ত। এরপরে দেখো গরু, মহিষ, ছাগল, শূকর এগুলোর কি রোগ তৈরি করে? ফুট অ্যান্ড মাউথ রোগ তৈরি করে। ওকে, এছাড়া দেখো ভাইরাস উদ্ভিদের মোজাইক রোগ, লিফরোল, টুংরো ইত্যাদি রোগ সহ প্রায় ৩০০ রকমের রোগ সৃষ্টি করে। তাহলে ভাইরাস কি করে? প্রায় ৩০০ রকমের রোগ সৃষ্টি করে উদ্ভিদের। ঠিক আছে, এই কথাটা মনে রাখো। পরের ইয়েটা দেখো, আরো কি উপকার করে? বহুল আলোচিত এইডস, কোভিড-19 এই রোগগুলা তৈরি করে ভাইরাস। এছাড়া বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, চিকুনগুনিয়া ইত্যাদি রোগও তৈরি করে। তাহলে বিভিন্ন রোগের কথা জাস্ট বলা হয়েছে। ঠিক আছে, তো তোমার মনের মধ্যে যে কথাগুলা, মানে যে রোগের নামগুলো মনে আসবে সেই সবগুলো কথা লিখে দিবা। সেটা হচ্ছে ভাইরাস, ভাইরাসের হুমকি। আচ্ছা, এরপরে দেখো ইবোলা, জিকা, নিপা ভাইরাস ইত্যাদির কারণে অনেক ক্ষতি সাধন হয়েছে। বিভিন্ন ভাইরাসের আক্রমণের ফলে অন্ধত্ব, পঙ্গুত্ব, এমনকি অকাল মৃত্যুও হয়। ঠিক আছে, তবে এই কারণগুলোর কারণেই ভাইরাস মানে জীবনের জন্য হুমকি স্বরূপ। বা এখানে কি বলছে দেখো, এই কারণে ভাইরাস অণুজীবটি কি জীবকুলের জন্য হুমকি স্বরূপ। ক্লিয়ার? পরের প্রশ্নটা দেখো ভাইয়া, পরের প্রশ্নটা লাস্ট প্রশ্ন আমাদের। সেটা হচ্ছে, দুইটা চিত্র দেওয়া আছে, চিত্রটাতে পরে যাই। ফার্স্টে দেখো ক নাম্বার প্রশ্নটা বলছে প্রোফাজ কি? প্রোফাজ হচ্ছে ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ দুইটা যখন একসাথে জোড়া লেগে থাকে সেটা হচ্ছে প্রোফাজ। তাহলে কি বলা হয়েছে? ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে যখন ফার্স্ট ডিএনএটা যুক্ত থাকে সেটা হচ্ছে প্রোফাজ। ওকে, খ নম্বর প্রশ্নটা বলছে রিং স্পট পেঁপে গাছের জন্য ক্ষতিকর কেন? রিং স্পট পেঁপে গাছের জন্য ক্ষতিকর কারণ এতে পেঁপের মিষ্টতা হ্রাস পায়, পেঁপের ভেতরে যে পেপিন সেটা নষ্ট হয়ে যায়, পেঁপের ফলন 90% কমে যায়। তো এই রিং স্পট ভাইরাস কিভাবে হয়? একটা পোকা আছে, এফিড জাতীয় একটা পোকা, ঠিক আছে, সাদামাছি এবং জাপ পোকা, এই দুটা পোকা যখন পেঁপে গাছ থেকে খাদ্য গ্রহণ করে 15 সেকেন্ডের মধ্যে ওই পতঙ্গ থেকে পেঁপে গাছের ভেতরে একটা জীবাণু প্রবেশ করে, সেটা হচ্ছে পিআরএসভি, পাপায়া রিং স্পট ভাইরাস, একটা ভাইরাস প্রবেশ করে। তো এই ভাইরাসটা এই পেঁপে গাছের পাতায় গোলাকার দাগ সৃষ্টি করে বা রিংয়ের মতো দাগ সৃষ্টি করে। যদি আক্রমণটা বেশি হয় তাহলে মোজাইকের মতো দাগ সৃষ্টি করে, বুঝছো? এর ফলে কি হয়? ফলন কমে যায়, মিষ্টতা কমে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাসের জন্য এই কারণেই ক্ষতিকর।
গ নম্বর প্রশ্নটা দেখো, গ নম্বর প্রশ্নটা বলছে এন অণুজীবের প্রজনন পদ্ধতি বর্ণনা করো। তাহলে এন অণুজীবটা আসলে কি? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। কিভাবে বুঝতেছি ভাইয়া ব্যাকটেরিয়া? দেখো এই যে এগুলো হচ্ছে ফ্লাজেলা, এরপরে দেখো এগুলো হচ্ছে প্রাচীর, তারপরে এই যে এখানে ক্রোমোজোমটাকে বোঝানো হচ্ছে, আর এটা হচ্ছে প্লাজমিড। ওকে, দেখলেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার যে প্রজননটা সেটা বর্ণনা করতে বলছে। সবচেয়ে ভালো হয় তুমি যদি চিত্র দিতে পারো, চিত্র দিলে সবচেয়ে ভালো হয়। তো চিত্র না দিলেও হবে, কারণ এখানে তো প্রজনন পদ্ধতির কথা বলা হয়েছে, চিত্র দেওয়ার কথা বলা হয় নাই। তাহলে আমি তারপরেও হালকা জাস্ট একটু চিত্র দেখাই। আমি এই যে এই কথাগুলাই বলে, মানে এই কথাগুলাই বলবো, চিত্রটা জাস্ট একটু দেখাই দিই আনুষঙ্গিকভাবে। দেখো, ডিএনএ ফার্স্টে কি হয়, এই দ্বিবিভাজন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় দেখো। ফার্স্টে ডিএনএ ব্যাকটেরিয়া কোষের মাঝামাঝি অবস্থান নাই। তাহলে এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, এই ব্যাকটেরিয়ার মাঝামাঝি ডিএনএ অবস্থান করে। ওকে, আচ্ছা, পরের ধাপে কি হয়, এই ডিএনএটা এবার প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হবে। এই যে দেখো, প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হইলো। তাহলে ডিএনএ, আচ্ছা, প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হয়ে কথাটা লিখি নাই। তো এরপরে কি হবে, প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হওয়ার পরে এই ডিএনএটার প্রতিলিপন ঘটবে। এই ডিএনএটার কি হবে বলতো, একটা ডিএনএ ছিল, এখন দুইটা ডিএনএ হয়ে যাবে। এই যে দেখো, একটা ডিএনএ ছিল, এবার কয়টা হইলো, দুইটা ডিএনএ হইলো। তারপরের ধাপে ডিএনএ রেপ্লিকা দুই পাশে সরে যাইতে থাকে। তাহলে এই ডিএনএ রেপ্লিকাটা এখন দুই পাশে যাইতে থাকবে। তাহলে দেখো তো ভাইয়া কি হবে, আচ্ছা, সরি, ওকে, এরপরের ধাপে কি হবে, এরপরের ধাপে আমি একটু অন্য কালার দিয়ে এই অংশটুকু দেখাই। দেখো, আচ্ছা, সো এখানে যেটা আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে এই যে এই অংশটুকু দেখো বৃদ্ধি পাইছে। এই অংশটুকু কি হয়েছে, মাঝখান থেকে বৃদ্ধি পাইছে। তাহলে বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে, এই পাশে ডিএনএটা মানে এই পাশে ডিএনএটা চলে আসলো বা ক্রোমোজোমটা চলে আসলো, এই ক্রোমোজোমটা একটু দূরে সরে গেল। তাহলে মাঝখানে বৃদ্ধি পাইছে, মাঝখানের যে এই যে এই স্তরটা ছিল, সেই স্তরটা বৃদ্ধি পাওয়ার ফলে দুইটা কি হয়েছে, দুইটা ডিএনএ দুই পাশে চলে গেছে বা দুইটা ক্রোমোজোম দুই পাশে চলে গেছে। এরপরে কি হবে, এই অংশটুকুতে আস্তে আস্তে একটা খাঁজ তৈরি হবে, এই অংশটুকুতে একটা খাঁজ তৈরি হবে। দেখো, তাহলে কি হয়েছে, প্লাজমা মেমব্রেন ক্রমশ ভেতরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং ওই স্থানে কোষ প্রাচীর সংশ্লেষ হয়। তাহলে ওই স্থানে দেখো এটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি হবে, এইখানে একটা ভাইরাস তৈরি হবে, ব্যাকটেরিয়া তৈরি হবে, এইখানে একটা ব্যাকটেরিয়া তৈরি হবে এবং দুইটার ভেতরে আলাদা একটা ক্রোমোজোম তৈরি হবে, আলাদা একটা করে ক্রোমোজোম তৈরি হবে। ঠিক আছে, সো এই যে দেখো, যখনই এই প্লাজমা মেমব্রেনটা ক্রমশ ভেতরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই সময়ে সেখানে একটা কোষ প্রাচীরও সৃষ্টি হয় এবং এর ফলে আমরা দুইটা ভাইরাস পাই। ওকে, তাহলে এই হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া এবং এই পুরা বিভাজনটা হইতে সময় লাগে মাত্র 20 মিনিট। পুরা বিভাজনটা হইতে সময় লাগে মাত্র 20 মিনিট, এই কথাটা মনে রাখো। আচ্ছা, এবং লাস্ট প্রশ্নটা দেখি একটু, এম চক্র মানবদেহের জন্য ক্ষতিকর। এখানে এম চক্র বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটার নাম কি ভাইয়া, এই চক্রটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। কিভাবে বুঝলাম, এই যে দেখো এখানে রিং এর মতো একটা জিনিস দেখতে পাচ্ছ, তাহলে এখানে রিং এর মতো রিং দেখতে পাচ্ছি, আবার দেখো এখানে অ্যামিবয়েড ট্রোফোজয়েড দেখতে পাচ্ছি। তাহলে এটা তো মানবদেহের জন্য ক্ষতিকর হবেই। তাহলে এটা কি হবে, সরি, মানবদেহের জন্য ক্ষতিকর এটা তো আমরা প্রমাণ করব, তবে এটা কি হবে, এটা কি আসলে, এটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপগুলো আমি একটু বলে দিচ্ছি। দেখো, এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপগুলো কি কি দেখো, ট্রসি আসামে গেল, এভাবে পড়তে পারো, ট্রসি আসামে গেল। আমি একটু ফাঁকা করে লিখি,
ট্রসি আসামে গেল। ওকে, সো এখানে ট্রসি আসামে গেল বলতে কি বোঝানো হচ্ছে? ট্রতে মনে রাখো ট্রপোজয়েট, ট্রপোজয়েট, শতে হচ্ছে সিগনেট রিং, সিগনেট রিং, আতে আমিবয়েড ট্রপোজয়েট, আমিবয়েড ট্রপোজয়েট, আমিবয়েড ট্রপোজয়েট, ট্রপোজয়েট, সাথে সাইজন্ট, সাথে সাইজন্ট, মেতে মেরোজয়েট, মেরোজয়েট, এবং গেলোতে গ্যামেটোসাইট, গেলোতে গ্যামেটোসাইট। ওকে, সো এখানে মানবদেহের জন্য কেন ক্ষতিকর, এটার জন্য আসলে চিত্র বা আদার্স কোনো কিছু দরকার হয় না, কিন্তু আমি আসলে একটু চিত্রটাই দেখাই, কারণ যদি এই প্রসেসগুলো বোঝো তাহলে তুমি নিজে থেকে তখন লিখতে পারবা মানবদেহের জন্য কেন ক্ষতিকর। এছাড়া কিন্তু আমরা এর আগে কিছুক্ষণ আগে একটা প্রশ্নেও এই বিষয়টা পড়ছি যে এই চক্রের সময় কি হয়, এই চক্রের সময় ওই যে হিমোলাইসিন খরিত হয়, ঠিক আছে? হিমোলাইসিনের খরিত হওয়ার জন্য কি হয়, পরজীবী কর্তৃক হিমোলাইসিন খরিত হয়, যেটা জ্বর সৃষ্টি করে। এছাড়া আমরা পড়ছি মেরোজয়েড দশাগুলা কি হয়, লোহিত রক্তকণিকার প্রাচীরটা ভেদ করে বের হয়ে আসে, তখন শ্বেত রক্তকণিকা পাইরোজেন ক্ষরণ করে, এর কারণে জ্বর আসে। তাহলে দেখো এটাও এই কারণেও মানুষের জন্য ক্ষতিকর। তাহলে এই জীবাণুটা মানুষের জন্য ক্ষতিকর। মানুষের জন্য ক্ষতিকর কেন সেটা তুমি নিজে থেকেই লিখতে পারবা যদি তুমি এই চক্রটা পুরোটা জানো। তো আমি আসলে চক্রটাই পড়াবো যাতে তুমি এই বিষয়টা ভালো করে বুঝতে পারো। তাহলে দেখো তো এখানে ধাপগুলো কি কি? এখানে ধাপগুলো কি কি? ট্রপোজয়েট। তাহলে জয়েট মানে হচ্ছে দশা, ট্রপ মানে হচ্ছে খাদ্য, তাহলে ট্রপোজয়েট মানে কি? খাদ্য দশা। তো এই দশায় আসলে কি হয়, এই দশায় এই জীবাণুটা কোথায় থাকে বলতো? এটা হচ্ছে আরবিসি, এটা হচ্ছে আরবিসি। তাহলে আরবিসির প্রাচীরের ভেতরে থাকে, এবং এই জীবাণুটাই যে দেখো আরবিসির প্রাচীরের ভেতরে আছে। তো এখন খাদ্য গ্রহণের ফলে এর ভেতরে একটা খাদ্য গহ্বর সৃষ্টি হয়। তাহলে কি হয় এই দশায়? খাদ্য গ্রহণের ফলে খাদ্য গহ্বর সৃষ্টি হয়, খাদ্য গহ্বর সৃষ্টি হয়, এবং এটা হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী দশা। এই কথাটাও মনে রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী দশা, ক্ষণস্থায়ী দশা। ঠিক আছে, এই কথাটাও মনে রাখো ভাইয়া। এরপরে দেখো সিগনেট রিং। তাহলে এটা হচ্ছে আরবিসি, এটা হচ্ছে একটা আরবিসি। এই আরবিসি এর ভেতরে এইটা, এই গহ্বরটা যদি আস্তে আস্তে বড় হয়ে যায়, তাহলে দেখো তো এটা একটা রিং এর মতো লাগতেছে, এবং এই রিংটাকেই তখন কি বলবো আমরা? এই রিংটাকেই তখন আমি বলবো সিগনেট রিং, যখন এটাকে দেখতে রিং এর মতো মনে হবে। ওকে, সো এই দশাটাকে কি বলা হচ্ছে? রিং এর দশা বা সিগনেট রিং। তাহলে এই সময় কি হবে? খাদ্য গহ্বরটা দেখো আরো বড় হয়ে যাবে, খাদ্য গহ্বর আরো বড় হয়, আরো বড় হয়, যা পাথর বসানো রিং এর মতো লাগে, পাথর বসানো রিং এর মতো লাগে। ওকে, অ্যামিবয়েড ট্রপোজয়েড দশায় কি হবে? অ্যামিবয়েড ট্রপোজয়েড দশায় এটা তো আরবিসি, এই যে এটা কি ভাইয়া? এটা হচ্ছে আরবিসি। এই আরবিসির ভেতরে এই জীবাণুটা এখন অ্যামিবার মতো হয়ে যাবে। তাহলে অ্যামিবার কোনো নির্দিষ্ট আকার আছে? নাই। তাহলে এই জীবাণুটারও তখন এমন একটা আকৃতি ধারণ করবে যার কোনো নির্দিষ্ট আকার নাই। এবং অ্যামিবয়েড ট্রপোজয়েড থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। এই দশায় এই যে এইখানে কিছু বর্জ্য পদার্থ দেখা যায় বা কিছু রঞ্জক পদার্থ দেখা যায়, যার নাম হচ্ছে হিমোজয়েন। কি নাম ভাইয়া? হিমোজয়েন। এছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ কথা, অ্যামিবয়েড ট্রপোজয়েড দশায় এখানে লোহিত রক্তকণিকায় এইখানে কিছু দানা দেখা যায়, যেগুলোকে বলা হয় সাফনার্স দানা। কি বলা হয়? সাফনার্স দানা। এবং এই সারফনাস দানা দেখেই রোগ শনাক্তকরণ করা হয়। কি করা হয়? রোগ শনাক্তকরণ করা হয়। এই কথাটা মনে রাখো ভাইয়া। ওকে, এরপরে দেখো সাইজন্ট দশায় কি হবে? সাইজন্ট মানে হচ্ছে বহু নিউক্লিয়াস তৈরি হবে,
তাহলে এখানে যে জীবাণুটা, সেই জীবাণুটার এখানে বহু নিউক্লিয়াস তৈরি হবে, অনেকগুলা নিউক্লিয়াস তৈরি হবে। ওকে, তাহলে এই দশায় কি হয়? বহু নিউক্লিয়াস হয়। এবং এবং পরের যে দশাটা, ঠিক পরের দশাটা দেখো ভাইয়া, পরের দশাটাতে কি হবে? এর পরের দশাটাতে এটা তো আরবিসি বা লোহিত রক্তকণিকা, এর ভেতরে তো জীবাণু আছে, তাহলে জীবাণুর ভেতরে যে এগুলো হচ্ছে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের চারপাশে আবরণ তৈরি হবে। ওকে, এই নিউক্লিয়াসের চারপাশে কি তৈরি হবে? আবরণ তৈরি হবে সাইটোপ্লাজমে। এই যে দেখো সাইটোপ্লাজমের আবরণ তৈরি হলো, এবং এটাকে বলা হচ্ছে রোজেট। তাহলে এই যে এটা দেখতে গোলাপের পাপড়ির মতো হয়, গোলাপের পাপড়ির মতো হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে রোজেট। কি বলা হয় ভাইয়া? এটার নাম হচ্ছে রোজেট। কেন রোজেট? কারণ গোলাপের পাপড়ির মতো দেখতে এই জিনিসটা। এবং এর ঠিক শেষ ধাপে, শেষ দিকে, তাহলে মেরোজয়েড দশার শেষ দিকে এই যে আরবিসি আছে না, আরবিসির প্রাচীরটা ফেটে যায়। কি হয় ভাইয়া? আরবিসির প্রাচীরটা ফেটে যায়, এবং আরবিসির প্রাচীরটা ফেটে গিয়ে এর ভেতরে যা কিছু ছিল, এর ভেতরে কি কি ছিল দেখো, এর ভেতরে ছিল এই যে এই জিনিসগুলা, এগুলো হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট। এই জিনিসগুলো বের হয়ে আসে। ঠিক আছে, তাহলে কি বের হয়ে আসে? ম্যাক্রোগ্যামেটোসাইট, মাইক্রোগ্যামেটোসাইট। এবং এই যে একটু আগে যে পড়াটা পড়ছি, জ্বর কেন হয়, ম্যালেরিয়া হলে জ্বর কেন হয়? এই যে মেরোজয়েডটা ফেটে, লোহিত রক্তকণিকার প্রাচীরটা ফেটে মেরোজয়েডগুলো বের হয়ে আসে, এবং এই মেরোজয়েডগুলাই তো জ্বর করে, মানে জ্বর করে না, এই মেরোজয়েডগুলো বিষাক্ত করে ফেলে আশেপাশের পরিবেশ, ফলে পাইরোজেন খরিত হয় এবং পাইরোজেনের কারণে জ্বর আসে। এবং এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো, লোহিত রক্তকণিকা, এটা তো লোহিত রক্তকণিকা, আরবিসির প্রাচীরটা ফেটে যাচ্ছে, তার মানে কি? আরবিসি নষ্ট হয়ে যাচ্ছে, আরবিসি ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে আরবিসি যদি ধ্বংস হয়, সেই ক্ষেত্রে রক্ত শূন্যতা দেখা দিবে। তাহলে বুঝতে পারছো কেন ক্ষতিকর মানবদেহের জন্য? কারণ হচ্ছে এটা জ্বর তৈরি করতেছে, এটা মানবদেহের ভেতরে যকৃৎকে আক্রমণ করে, এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে লোহিত, এটা তো এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনির আগে কি হয়? হেপাটিক সাইজোগনি। তাহলে এটা হেপাটকেও আক্রমণ করছে, যকৃৎকেও আক্রমণ করছে। এছাড়া লোহিত রক্তকণিকার প্রাচীরটা ফেটে এটা বের হয়ে আসে। তাহলে কি এটা মানুষের জন্য ক্ষতিকর? মেন বিষয়টা হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে যদি বুঝে থাকো, যদি পুরো ক্লাসটা করে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এরপরে আমরা আরো কয়েকটা অধ্যায় পড়ব, এটার পরে সপ্তম অষ্টম এই দুটো অধ্যায়ও পড়ব বোটানির। ঠিক আছে, সো সবাই ভালো থাকো। পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটা এখানে শেষ করছি। টাটা।